সৌদি প্রবাসীদের ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটা, টিকিটের জন্য টোকেন নিতে সাউদিয়া ও বিমান কার্যালয়ে উপচে পড়া ভিড়, সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু। 7 মাস বন্ধ থাকার পর খুলল মক্কা, প্রথম দফায় দৈনিক 6,000 সৌদি বাসিন্দা পাবেন ওমরা পালনের সুযোগ, 1 নভেম্বর থেকে উন্মুক্ত সবার জন্য। মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ে আবারও অস্থির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, প্রতিদিনই ঘটছে সংঘর্ষ কিংবা প্রাণহানি, আজও 2 জন নিহত, আতঙ্কে স্থানীয়রা। এবং ঝুঁকিপূর্ণ সময় পার করছেন করোনা আক্রান্ত ট্রাম্প, সংক্রমণের সময় নিয়ে বিভ্রান্তি, সুস্থ আছেন জানিয়ে ভিডিও বার্তা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় উদ্বেগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার টোকেন নিতে গিয়ে লাঠিপেটার শিকার হলেন সৌদিগামী প্রবাসীরা। প্রতিদিনের মতো রোববার সকালে রাজধানীর কারণ বাজারে সাউদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেন তারা। এ সময় টোকেনের জন্য প্রবাসীরা ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে সোনারগাঁ হোটেলের গেট দিয়ে 3 দফায় ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারা ভিতরে ঢুকতে না পেরে হোটেলের গেট ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এদিকে কয়েক হাজার প্রবাসীর চাপে কারণ বাজার এলাকায় রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এতে অফিসগামী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে। আমরা তো আসছি গতকালকে, এই পর্যন্ত সিরিয়াল আছে, এখনো টোকেনের কোনো সংবাদ নাই। তার এই অবস্থায় এই শেষ পর্যন্ত যে গেট ভেঙে মানুষ ঢুকছে, এখনো পর্যন্ত নিশ্চয়তা নাই যে আমাদের টোকেন দিবে কি দিবে না। 8 তারিখে আসছে বলতে জানি তো, আমরা 4 তারিখে আসেন, ওরাই বলে দিল। ওরা কি করে দিবেন? আমি 21 তারিখে আমি টোকেন নিয়ে গেছি, এখন আমার কিছু হয়নি। 21 তারিখে টোকেন পাইছি আমি। এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং মতিঝিলে আছেন রিপোর্টার হরিপদ সাহা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব সাদাত রহমতুল্লাহর কাছে। সাদাত, কাজল, আপনি জানেন যে আসলে সকাল থেকে কিন্তু এই যে অপেক্ষা টোকেনের জন্য, সেই অপেক্ষা কিন্তু এখন পর্যন্ত চলছে। এখন বেলা বাজে 12টা, এরই মধ্যে কিন্তু কয়েক হাজার মানুষ এই মুহূর্তে এই সাউদি এয়ারলাইন্সের সামনে কিন্তু ভিড় করছেন টোকেনের জন্য। এবং প্রচণ্ড গরমে এরই মধ্যে প্রায় 20 থেকে 30 জন জ্ঞান হারাচ্ছেন এবং তারা কিন্তু ভিতরে অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কিন্তু নারী সদস্যরাও রয়েছেন, অর্থাৎ সবাই কিন্তু টোকেনের জন্য এসেছেন। এই প্রচণ্ড রৌদ্র অপেক্ষা করে যারা বসে আছেন, অনেকে কিন্তু জ্ঞান হারাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে ছিল সাউদি এয়ারলাইন্সের পূর্ব নির্ধারিত যে টোকেন দেওয়ার তারিখ, সে তারিখ অনুসারে কিন্তু সবাই এসেছেন। কিন্তু সকালে যখন আনুষ্ঠানিকভাবে টোকেন দেওয়া শুরু করেছিল, তার কিছুক্ষণ পরেই কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং আমরা দেখেছি যে সোনারগাঁর বেশ যে কয়েকটি গেট রয়েছে, প্রত্যেকটা গেট কিন্তু শেষ পর্যন্ত খুলে দিতে বাধ্য হয়েছে। এবং এই যে সাউদি এয়ারলাইন্সের সামনের যে গেটটি রয়েছে, সেটি কিন্তু 3 দফা ভেঙে তারপর কিন্তু প্রবেশ করেছিল। এবং প্রধান যে সড়ক সোনারগাঁর সামনে, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিল এই প্রবাসীদের টিকিটের জন্য। এবং তারা বলছেন যে এই শেষ মুহূর্তে যারা এসেছেন, তাদের কিন্তু একটি চাওয়া, তাদের কিন্তু একদম হাতে সময় নিয়ে তারা বলছেন 7 থেকে 8 দিন রয়েছেন। এবং কেউ কিন্তু বাংলাদেশি টাকা 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করেও কিন্তু এই কফিলদের সাথে যোগাযোগ করে কিন্তু ভিসা এবং আকামার মেয়াদ বাড়িয়েছেন। ফলে এখন যদি যেতে না পারেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। এবং বহু সংখ্যক প্রবাসী এরই মধ্যে কিন্তু প্রায় গত 30 তারিখে কিন্তু ভিসা এবং আকামার মেয়াদ কিন্তু তাদের শেষ হয়ে গেছে। ফলে যে অনিশ্চয়তা, সে অনিশ্চয়তা কিন্তু পিছু ছাড়ছে না। বর্তমানে এই পরিস্থিতিতে সাউদি এয়ারলাইন্স তারা কিন্তু এই কীভাবে তারা টোকেন দিবে, তার জন্য কিন্তু একটি ভিতরে বৈঠক করছেন। বাইরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই পরিস্থিতি। এবং আমরা হয়তো জানতে পারবো যে কি প্রক্রিয়া আজকে এই হাজার হাজার যে প্রবাসীরা এখানে এসেছেন তাদেরকে টোকেন দিবেন। আপনি জানেন যে আসলে টোকেন দেওয়ার প্রথম যে প্রক্রিয়াটি ছিল, সেটি হচ্ছে তারা প্রতিদিন 300 টিকিট বিক্রির বিপরীতে 300 টোকেন সরবরাহ করবে। সেই জন্য কিন্তু তাদেরকে টোকেন দেওয়ার কথা বলছিল। কিন্তু যখন ঘটনা এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আজকেও কিন্তু একইভাবে কিন্তু যারা পূর্বের যে 6,000 টোকেন এরই মধ্যে সাউদি এয়ারলাইন্স কিন্তু সরবরাহ করেছে, তাদের 1 থেকে সিরিয়াল আর 350টি টিকিট দেওয়ার কথা রয়েছে। কিন্তু এখন সব কার্যক্রমই মোটামুটি বন্ধ রয়েছে এই সাউদি এয়ারলাইন্সের। এখন অপেক্ষা কিভাবে তাদেরকে কত দ্রুত কি পরিমাণ টোকেন দেওয়া হয় সেটি দেখার জন্য আমরাও অপেক্ষায় আছি।
এই ছিল আমার কাছ থেকে রাজধানী কারণ বাজারের সৌদি এয়ারলাইন্সের টোকেন বিক্রি দেওয়ার সব শেষ খবর। আমাদের আরেক সহকর্মী রয়েছেন হরিপদ শাহ রাজধানী মতিঝিলে, সেখানকার অবস্থা জানা চলেছে তার কাছে। এয়ারলাইন্সের টিকিট বিক্রির খবরাখবর যেটা বলছিলেন যে অনেক টিকিট প্রত্যাশী এবং টোকেন প্রত্যাশী মানুষের ভিড় সেখানে রয়েছে। একই রকম অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনেও। এই কার্যালয় ঘিরে কিন্তু বহু সৌদি প্রবাসী এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডেস্টিনেশনের উদ্দেশ্যে যারা যাবেন তাদের কিন্তু সমাগম ঘটেছে এবং সকাল থেকেই দেখা যাচ্ছিল যে এই কার্যালয়ের ভেতরে টোকেন এবং টিকিট পেতে সেই সৌদি প্রবাসী যারা টিকিট প্রত্যাশী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক একটি বলা যায় যে বাঁধ ভাঙা ঢল লক্ষ্য করা গেছে। প্রধান কার্যালয়ে দিয়ে কোনো রকমে হই হুল্লোড় করে ঢোকার চেষ্টা করতে দেখা গেছে এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনেকটা বেগ পেতে হয়, সে কথা বলাই যায়। একটি কথা যেটা জানাতে হয় যে 6 মাসেরও বেশি সময় পরে, অর্থাৎ করোনা বিপর্যয় শুরুর পর 6 মাস বন্ধ থাকার পরে কিন্তু সৌদি আরব ঢাকার মধ্যে কিন্তু ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং বহু মানুষ সৌদি প্রবাসী যারা বাংলাদেশে আটকে পড়েছেন, যারা ছুটিতে এসেছিলেন কিংবা কাজ হারিয়ে দেশে ফিরেছেন, তারা কিন্তু আবার নতুন করে কাজ ওখানে জোগাড় করার চেষ্টা করেছে এবং করেছেন অনেকেও। এবং যাদের ছুটি শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু তারা আবার করে নতুন করে তারা সৌদি আরবে যেতে চান, সেই সব মানুষ কিন্তু বিপদে পড়েছেন। তারা যে পরিমাণ সৌদি আরবগামী মানুষ রয়েছেন এখানে বাংলাদেশে আটকে, সেই অনুযায়ী কিন্তু এখনও ফ্লাইট চালু হয়নি। সৌদি এয়ার এবং বাংলাদেশ বিমানের যে কয়টি ফ্লাইট এখন পর্যন্ত চলছে, বলা যায় যে তা এই সকল প্রবাসীদের সেখানে নিয়ে যেতে দীর্ঘ সময় লাগবে, সে কথা বলাই যায়। একটা সময় ছিল কিন্তু সৌদি আরবের বিভিন্ন ডেস্টিনেশনে কিন্তু বাংলাদেশ থেকে থার্ড পার্টি অর্থাৎ অন্য এয়ারলাইন্সের ফ্লাইটও কিন্তু চালু ছিল, কিন্তু করোনার বিধিনিষেধের কারণে কিন্তু এখনও পর্যন্ত সৌদি এয়ার এবং বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সকে কিন্তু ঢাকা সৌদি বা ঢাকা রিয়াদ এই রুটগুলোতে কিন্তু চলার অনুমতি দেয়নি সৌদি সরকার। বা সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে কিন্তু ফ্লাইট আবার চালু হয়েছে, কিন্তু এখানকার যারা সৌদিগামী যেসব টিকিট প্রত্যাশী জনগণ এখানে রয়েছেন প্রবাসীরা, তারা যেটা বলছেন যে কূটনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে আরও চেষ্টা করা যে আসলে ফ্লাইট সংখ্যা বাড়ানো যায় কিভাবে এবং থার্ড পার্টি বা অন্য এয়ারলাইন্সগুলোকেও এইসব রুটে চলাচলের সুযোগ করে দেওয়া যায় কিনা, তাদের এই দুর্ভোগ হয়তো তাহলে কমবে। তো কাজল, এই ছিল আমার কাছে সবশেষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে থেকে টিকিট প্রত্যাশীদের সবশেষ খবরাখবর। টোকেন টিকিট ভোগান্তির সবশেষ অবস্থা জানাতে রাজধানীর কারণবাজার ও মতিঝিল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন 2 সহকর্মী। এদিকে 9 বছর পর আবার চালু হলো সিলেট লন্ডন ফ্লাইট। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সিলেট থেকে 188 জন এবং ঢাকা থেকে আরও 32 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় BJ001787 বোয়িং। এ উপলক্ষে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যায়ক্রমে একই বিমানবন্দর থেকে বোয়িং 777 বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। এ মাসের 28 তারিখে সরাসরি লন্ডনে দ্বিতীয় ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। প্রতি সপ্তাহে বুধবার সিলেট থেকে সরাসরি লন্ডন যেতে পারবেন যাত্রীরা। এছাড়া বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে বিমান চলাচল করার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিমান কর্তৃপক্ষ। এই সরাসরি ফ্লাইটে সিলেটবাসী এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। এখন থেকে সিলেটবাসী লন্ডন যেতে আর কষ্ট করে ঢাকা যেতে হবে না। সিলেট থেকেই তারা সরাসরি লন্ডন যেতে পারবেন আর লন্ডন থেকে সরাসরি সিলেট ফিরে আসতে পারবেন। আমরা আশা করি সরাসরি এই বিমান যোগাযোগের ফলে আমাদের দেশপ্রেমী প্রবাসী ভাই বোনদের সাথে দেশের যোগাযোগ আরও দৃঢ়, সহজ এবং আরামদায়ক হবে। সময় সংবাদ আরও থাকছে। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উত্তর সিটি কর্পোরেশনের অভিযান, জব্দ নির্মাণ সামগ্রী নিলাম বিক্রি, অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয় সময় শনিবার নতুন এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দ্রুতই নির্বাচনী প্রচারণায় ফেরার বিষয়ে আশাবাদী তিনি। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন ঝুঁকিপূর্ণ সময় পার করছেন ট্রাম্প। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের মনোনয়ন নিয়ে তুমুল বিরোধিতার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে জানতো সেই বিচারক মনোনয়নের অনুষ্ঠানই কাল হবে তার জন্য। ওই অনুষ্ঠানের পরেই করোনার লক্ষণ দেখা দেয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির। আক্রান্ত হন সেখানে যোগ দেয়া আরও অন্তত 8 থেকে 10 জন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, তবে কি তিনি কোভিড আক্রান্ত হয়েই বাইডেনের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিয়েছিলেন? এমন পরিস্থিতির মধ্যেই শনিবার হাসপাতাল থেকে ভিডিও বার্তা দেন 74 বছর বয়সী ট্রাম্প। বলেন তিনি ভালো আছেন, তবে পরবর্তী কয়েকটা দিন সবার জন্যই হবে আসল পরীক্ষা। I came here, wasn't feeling so well. I feel much better now. এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রিপাবলিকান দলের সব ধরনের প্রচারণা ও কর্মসূচি বাতিল করা হয়েছে। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাও। আশা করছি উনি এখন হয়তোবা উপলব্ধি করতে পারবে যে এটা আসলে সবার জন্য, আমাদের সবার জন্যই একটা ডেঞ্জারাস কন্ডিশন ছিল। জানা যায় অসুস্থ হলেও হাসপাতালে যেতে চাননি ট্রাম্প, কিন্তু তাকে অনেকটা জোর করে ভর্তি করা হয়েছে। এদিকে প্রেসিডেন্টের করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী ঘটনা প্রবাহে হোয়াইট হাউসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ট্রাম্পের অসুস্থতায় তার জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসুস্থতার কারণে শারীরিকভাবে প্রচারণার সক্ষমতা হারালে নির্বাচন কি হবে? এ মাসেই যে 2টি নির্বাচনী বিতর্ক রয়েছে তাও হবে কিনা, এসব নানা বিষয় এখন ঝুলে আছে অনিশ্চয়তায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে শুরু হলো পবিত্র ওমরা পালন। এতে আপাতত সুযোগ পাচ্ছেন শুধু দেশটিতে অবস্থানরত মুসল্লিরা। এখন গড়ে দৈনিক 6000 মুসল্লি ওমরা করতে পারবেন। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। করোনার প্রকোপ শুরু হওয়ার পরপরই সৌদি সরকার দেশটিতে সমগ্র মুসলিম বিশ্বের জন্য সাময়িকভাবে স্থগিত করে ওমরা পালন। প্রায় 7 মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে সীমিত পরিসরে আবার তা চালু করা হয়েছে। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র সৌদিতে অবস্থানরত মুসল্লিরাই নিবন্ধনের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন। মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে অনুমতি পাওয়ার পরই ধারাবাহিকভাবে ওমরা হজে অংশ নিতে পারছেন তারা। সৌদি সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি আসছিলাম ওমরা করার জন্য, কি প্রক্রিয়া যায় সেই প্রক্রিয়াটা জানার জন্য। একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সকলকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, আগের মতো অ্যাভেলেবেল করা যাবে না। আগামী নভেম্বর থেকে ইনশাআল্লাহ আন্তর্জাতিকভাবে সকল মুসলমানই উমরার জন্য আসতে পারবে। তবে এখন প্রাথমিক পর্যায়ে এই উমরার জন্য সীমিত আকারে লোক উমরা করতে পারবে। এবার ধারণ ক্ষমতার মাত্র 30% মুসল্লি ওমরা পালন করছেন। তবে আগামী 1 নভেম্বর থেকে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরাও সে সুযোগ পাবেন। আপাতত প্রতিদিন গড়ে 6000 মুসল্লি ওমরায় অংশ নিতে পারলেও চলতি মাসের 18 তারিখ থেকে প্রায় 15000 এবং আগামী 1 নভেম্বর থেকে বিদেশি সহ দিনে গড়ে 60,000 মানুষ ওমরা পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। করোনা সংকট সামাল দিতে একে একে বন্ধ হয়েছে অন্যান্য রোগের অস্ত্রোপচার। সীমিত আকারে কিছু জরুরি অস্ত্রোপচার হলেও এখনও বন্ধ অনেক জটিল রোগের। এ কারণে এসব রোগী হাসপাতালে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সাথীরা সামনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। করোনা আতঙ্ক আর দুর্ভোগের কারণে গত 6 মাস কষ্ট চেপে বাসায় থেকেছেন জটিল অস্ত্রোপচারের অনেক রোগী। কোভিডের কারণে আসলে ডাক্তাররাও একটা গা ছাড়া ভাব, তারা কোনো ইনফরমেশন দেয় না, শুধু জাস্ট দায়া ছাড়া একটা কথা বলে দেয়। সম্প্রতি এই ভাইরাস আতঙ্ক কিছুটা কমায় তারা আবার ভিড় করছেন রাজধানীর হাসপাতালগুলোতে, ছুটছেন এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে। এখন পর্যন্ত আমার অপারেশন হচ্ছে না, খালি শুধু বলছে যে তোমার আগে আরো রোগী আছে। এখানে আসছিলাম, ওনারা বলতেছে যে আপনার রোগী চাপ বেশি, তো এই জন্য আমাদেরকে 2 মাসের সময় দিয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে অনুমিত জনসংখ্যা 17 কোটির বেশি। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সরকারি বেসরকারি মিলিয়ে হাসপাতালের সংখ্যা 5709টি। এসব হাসপাতালে সরকারি চিকিৎসক 30,000 সহ নিবন্ধিত চিকিৎসক 1 লাখের মতো। স্বাস্থ্যকর্মী 1,30,000-এর বেশি নয়। আর শয্যা 1,43,394টি। সেই হিসেবে প্রতি 1700 জনের জন্য একজন চিকিৎসক এবং 1308 জনের জন্য একজন নার্স, 1159 জনের জন্য হাসপাতালে একটি করে শয্যা রয়েছে। আপনার অ্যানেস্থেশিয়া এবং টেকনোলজিস্ট নিয়ে গেছিল গভর্নমেন্ট,
তার কিছু কিছু ছেড়েছে, কিছু কিছু এখনো রয়ে গেছে। নার্সের পোস্ট আছে কিন্তু নার্স এখন আমাদেরকে দেওয়া হয়নি। কিন্তু গাণিতিক সমীকরণটা পাল্টে যায় যখন জটিল অস্ত্রোপচারের জন্য সারা দেশ থেকে রোগীরা রাজধানীতে ভিড় করেন। আরও কমফোর্টেবল এবং আরও জবাবদিহিতামূলক করার ব্যবস্থা করতে হবে। তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা এগুলোর উপরে আমাদের যে অভিযোগগুলো আসছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কমে যাবে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের অনেক পুরনো। করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের অভিভাবক সংস্থাগুলোর নানা দুর্নীতি এবং অনিয়মের যে আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, সেই সংকট কবে স্বাস্থ্যখাত কাটিয়ে উঠবে তা এখনো সময়ের বিষয়। যাতে মানুষকে কোনোভাবে ঠেকা দিয়ে বুঝ দেওয়া যায়, সত্যিকারভাবে চিকিৎসা পাক, এটা কিন্তু আমরা কখনো যে করি নাই সেটা আমরা বুঝতে পারছি করোনা কালে এসে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে নন কোভিড রোগীর চিকিৎসার জন্য ব্যবস্থা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র এবং মাদক ব্যবসা নিয়ে আধিপত্য, ক্যাম্পের দখলদারিত্ব বজায় রাখা সহ নানামুখী জটিলতায় অস্থির হয়ে উঠেছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। রোহিঙ্গা ভিত্তিক বিবদমান গ্রুপগুলোর মধ্যে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ, প্রাণহানির মতো ঘটনাও। আজও দু গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে দুজন। রোহিঙ্গাদের এ অভ্যন্তরীণ বিরোধে উদ্বিগ্ন এবং আতঙ্কিত স্থানীয়রা। এ অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে নানা কারণে আলোচিত সমালোচিত পর্যটন নগরী কক্সবাজার। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের অবস্থান যেমন এখানে, ঠিক তেমনি পৃথিবীর বৃহত্তম শরণার্থী আশ্রয় শিবিরও এই কক্সবাজারে। কক্সবাজার প্রশাসনের তথ্য অনুযায়ী গত 3 বছরের বেশি সময় ধরে টেকনাফ এবং উখিয়ার আশ্রয় শিবিরগুলিতে থাকা রোহিঙ্গারা খুন, ধর্ষণ, মাদক ও মানব পাচার এবং অস্ত্র ব্যবসার মতো অন্তত 15 রকমের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিশেষ করে অপরাধ প্রবণতাগুলো আছে, তবে সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা পর্যাপ্ত আমাদের যে ব্যবস্থাপনা এবং মানব পাচার যাতে না হতে পারে সেই জন্য আমাদের যে এক্সিট পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আছে। পুলিশের তথ্য মতে এর মধ্যে বিভিন্ন অভিযোগে 2000-এর বেশি রোহিঙ্গার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রায় 750 দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মাদক মামলা, যার সংখ্যা 450। এর বাইরে রয়েছে 60টির বেশি খুনের মামলা এবং অন্তত 65টি অস্ত্র মামলা। আমাদের অবস্থানটা সীমান্তে যদি আমরা যোদ্ধা না করি তাহলে অবশ্যই মাদক কোনো অবস্থাতে এখানে বন্ধ হবে না। পুরো কক্সবাজার প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে অস্থিরতার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধের জের ধরে একের পর এক খুনের ঘটনা। আমরা এখানে এসেছি নতুন, কিন্তু আমাদের ট্রেনিং এবং আমাদের অভিজ্ঞতা কিন্তু নতুন না। আমরা রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমাদের আলাদাভাবে আমরা চিন্তাভাবনা করব। সমস্ত ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো তাদেরকে আমরা প্রোভাইড করব। আমরা এইভাবে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। মিয়ানমার বাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিগত 2017 সালের 25শে আগস্ট থেকে এই সময় অন্তত 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে সরকারি ও আন্তর্জাতিকভাবে তথ্য রয়েছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে নগরীর উত্তরা জসিমউদ্দিন রোড থেকে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলামে বিক্রি করেছে উত্তর সিটি কর্পোরেশন। একই এলাকা থেকে অবৈধ সাইনবোর্ডও উচ্ছেদ করা হয়। সকাল 10:30টায় 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে পর্যায়ক্রমে এ অভিযান চলতে থাকবে। এ সময় সিটি কর্পোরেশনের নিয়ম নীতি মেনে সাইনবোর্ড টানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এই যে সাইনবোর্ডগুলো, এগুলো কিন্তু ওনারা পারমিশন নিয়ে কিন্তু করতে পারেন। এতে 100 টাকা করে এবং 150 টাকা করে যদি আলোকিত হয়, কিন্তু ওনাদেরকে বারবার বলার পরেও কিন্তু ওনারা করছেন না। এই শহরটা তো শুধু আমার না, এই শহরটা আমাদের সকলের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতটুকু জায়গা আছে এটা কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে। আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ফলের বাজারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দাম বেশিতে কিনতে হচ্ছে ফল, তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। সানমির উপলের রিপোর্ট।
এটি দেশের সবচেয়ে বড় ফলের বাজার বুড়িগঙ্গা তীরের বাদামতলীর চিত্র। প্রতিদিন মধ্যরাত থেকে দিনভর ফলের বিক্রি হয় এখানে। হাকডাকে সরগরম পুরো এলাকাটি মুখর থাকলেও তীব্র যানজটে ভোগান্তি নিত্যদিনের সঙ্গে। যানজটটা আমাদের প্রতিদিনই লেগে থাকে। যানজটের বিকল্প হলো যদি সরকার চায়, যদি বিকল্প রাস্তা করিয়া দেয় সাইডে দিয়া, তাহলে সুবিধা হয়। করোনার কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে বাদামতলীতে, তবে আগের চেয়ে বিক্রি কম। তার উপর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে দামে। 25 টাকা কেজিতে মাল কিনতেছি আমরা, কিন্তু বাংলাদেশে আইসা ওইটার গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয় 32 টাকা কেজি, তারপরে গাড়ি ভাড়া, অনেক খরচ। এখান থেকে পাইকারি দামে ফল কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। করোনার সময় ব্যবসা মন্দা থাকলেও এখন বিক্রি কিছুটা বেড়েছে। করোনার আগে ভালো বেচা কিনে হইতো, বাইরেও মাল টাল টানতো, কিন্তু করোনার পরে এখন ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে অসুবিধা। মাল জিনিসের যে দাম হওয়ার কথা কিন্তু সে দাম না, তার থেকে দাম একটু বেশি। মালটা 2200 থেকে 2250, আপেল 2400 থেকে 2800, আম প্রতি কেজি 300, বেদানা কেজি 160 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিন অন্তত 100 খানেক ট্রাকে ফল আসে বাদামতলীতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাফুফে নির্বাচনে সদস্য পদেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। 15 সদস্যের মধ্যে 9 সদস্য নির্বাচিত হয়েছেন সালাউদ্দিনের প্যানেল থেকে, বাকি 6 সদস্য জিতেছেন সমন্বয় পরিষদ থেকে। নির্বাচনে এবারও দাপট দেখিয়েছেন সম্মিলিত পরিষদের সদস্যরাই। শীর্ষ 6 পদের 5টি দখলে নিয়েছেন তারা, আর সদস্য পদের 15টির মধ্যেই তাদেরই জয় জয়কার। সম্মিলিত পরিষদ থেকে জয় পেয়েছেন জাকির হোসেন চৌধুরী, আব্দুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, নুরুল ইসলাম, মাহিউদ্দিন সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাস রূপু, ইলিয়াস হোসেন, মাহফুজা আক্তার কিরণ ও হারুনুর রশিদ। আর সমন্বয় পরিষদ থেকে জয় পেয়েছেন আরিফ হোসেন মৌন, আমির খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি প্রবাসীদের ভিড় সামলাতে পুলিশের লাঠি পেটা, টিকিটের জন্য টোকেন নিতে সৌদিয়া ও বিমান কার্যালয়ে উপচে পড়া ভিড়, সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু। মাদক অস্ত্র ব্যবসা নিয়ে আবারও অস্থির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, প্রতিদিনই ঘটছে সংঘর্ষ কিংবা প্রাণহানি, আজও 2 জন নিহত, আতঙ্কে স্থানীয়রা। এবং ঝুঁকিপূর্ণ সময় পার করছেন করোনা আক্রান্ত ট্রাম্প, সংক্রমণের সময় নিয়ে বিভ্রান্তি, সুস্থ আছেন জানিয়ে ভিডিও বার্তা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় উদ্বেগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।